আর শুরু থেকে শুরু করি যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বলে বাক্য। ভাষার বিচারে একটা বাক্যর তিনটা গুণ থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এই আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা মিলে হইল একটা বাক্য। এইবার এই পরের অংশ শুরু হয়, ঠিক আছে? প্রত্যেকটা বাক্যের আবার দুইটা করে অংশ থাকে, একটা উদ্দেশ্য, একটা বিধেয়, ঠিক আছে? এখন সংজ্ঞা থেকে তো সহজেই বোঝা যায় যে যে কোনো বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়, ঠিক আছে? এই সংজ্ঞাগুলো তো আমরা মোটামুটি সবাই পারি, সবাই জানি, কিন্তু তারপরে যে প্রসঙ্গটা থাকে যে তাইলে এত সহজ, এর মধ্যে আমার কথা বলার কি আছে? একটা ছোট্ট জিনিস দেখেন আপনারা বোর্ডে, আসলে এটা একটু সামনে আনতে হবো, বাইজা করবো, এটা আবার অন্য লেখা দিয়ে রাখছে। এই ধরনের একটা বাক্য, সরি আমি বাক্যটা আবার লিখি। ঠিক আছে, একটা বাক্য যেমন গরু খায়, তো এই বাক্যটাতে এখন যার সম্পর্কে বলা হয়েছে বইয়ের সংজ্ঞা অনুযায়ী তাকে বলা হয় উদ্দেশ্য। বলা হয়েছে গরু সম্পর্কে, সুতরাং এটা হচ্ছে উদ্দেশ্য। আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় বিধেয়, যেমন খায়, ঠিক আছে? এখন এই উদ্দেশ্য আর বিধেয় দুই রকমের হয়, ঠিক আছে? তাহলে এইটুকুর নাম হচ্ছে উদ্দেশ্য, আর এই হচ্ছে বিধেয়। এই উদ্দেশ্য দুরকম: সরল উদ্দেশ্য এবং সম্প্রসারিত উদ্দেশ্য। সরল উদ্দেশ্য মানে হচ্ছে একটা মাত্র পদ দিয়ে যে উদ্দেশ্য তাকে বলে সরল উদ্দেশ্য, আর একাধিক বিশেষণ বা সম্বন্ধ পদ বা অন্য কিছু দিয়ে যে উদ্দেশ্য যখন সম্প্রসারিত করা থাকে তখন তাকে বলা হয় সম্প্রসারিত উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্য দুরকম, সরল এবং সম্প্রসারিত, বিধেয়ও তাই, ঠিক আছে? এখন এই দিক থেকে নিলে দেখেন, এই যে গরু খায় এটা হচ্ছে সরল উদ্দেশ্য এবং সরল বিধেয়, ঠিক আছে? এখন এর সাথে আমরা যদি আরও কিছু অ্যাড করি, যেমন এভাবে বললাম যে অ্যাড করে দিলাম একটু যে সাদা গরু খায়, তার এখানে উদ্দেশ্য কিন্তু হয়ে গেল সাদা গরু। এই বিশেষণটা একটু মানে কি বলে উদ্দেশ্যটাকে সম্প্রসারিত করে দিল, মানে বাড়াইয়া দিল, ঠিক আছে? তাহলে এখন এই যে এটা যদি বলি যে এখানে উদ্দেশ্য হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে গরু, সাদা হচ্ছে তার প্রসারণ, ঠিক আছে? এখন যদি এভাবে আবার করি, ঠিক আছে, করিমের গরু খায়, তাইলে এটা হলো সম্বন্ধ পদ দিয়ে উদ্দেশ্যটাকে সম্প্রসারিত করা হলো। তাহলে বিশেষণ দিয়ে উদ্দেশ্যকে বাড়ানো যায়, সম্বন্ধ পদ দিয়ে বাড়ানো যায়, সমার্থক বাক্যাংশ যোগেও উদ্দেশ্য পদটাকে বাড়ায় দেওয়া যায়। এটা যেটা খেয়াল রাখেন, এখন কিন্তু উদ্দেশ্য পদ হয়ে গেছে করিমের গরু, এই পর্যন্ত পুরোটা হয়ে গেছে উদ্দেশ্য পদ, ঠিক আছে? এখন ধরেন এরকমভাবে আমরা যদি আরেকটু বাড়াই, ঠিক আছে, যদি এভাবে লিখেছে যার কথা তোমরা বলে থাকো তিনি এসেছেন, তাইলে এই যে যার কথা বলে থাকো তিনি, এই অংশটুকু বলা হয় হলো সমার্থক বাক্যাংশ। তাহলে আপনারা খেয়াল করে দেখবেন অনেক সময় এই সমার্থক বাক্যাংশ যোগ করেও উদ্দেশ্যপদটাকে বাড়ানো হয়। আবার কোনো সময় বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্যতেও অনেক সময় দেখবেন আপনার ওই উদ্দেশ্যপদটাকে সম্প্রসারিত করা হয়। এমন ধরেন অনেক সময় বলে যে এভাবে ধরেন অনেক সময় লেখা থাকে এভাবে যদি বলি যে আমার হারিয়ে যাওয়া ভাই ফিরে এসেছে, তাহলে ওটা বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য দিয়ে বিধেয়ের সম্প্রসারণ করা হয়। তো তাহলে উদ্দেশ্যের সম্প্রসারণ করা হয়। তাহলে বিষয়টাকে আমরা এভাবে বলতে পারি যে উদ্দেশ্য
নিয়ে শুরু করি। আগে যে উদ্দেশ্য দুরকম, একটা সরল উদ্দেশ্য আর একটা হচ্ছে সম্প্রসারিত উদ্দেশ্য। ঠিক আছে, এই একটা মাত্র পদ বিশিষ্ট উদ্দেশ্যকে বলে সরল উদ্দেশ্য। আর উদ্দেশ্য পদ যখন অন্য বিশেষণ বা অন্য আরও কিছু দিয়ে প্রসারিত করা থাকে তখন তাকে বলা হয় সম্প্রসারিত উদ্দেশ্য। যেমন আমরা প্রথম বাক্যটাতে যদি বললাম যে সাদা গরু খায়, তাহলে সাদা গরু হচ্ছে উদ্দেশ্য, এক্ষেত্রে মূল উদ্দেশ্য হচ্ছে গরু, সাদা হচ্ছে তার প্রসারক। আবার করিমের গরু খায় এরকম যদি বলি, তাহলে গরু হচ্ছে মূল উদ্দেশ্য, করিমের হচ্ছে সম্বন্ধ পদ, এবং সম্বন্ধ পদ দিয়ে ওইখানে উদ্দেশ্যটাকে বাড়ানো হলো। তারপর যদি বলি যার কথা তোমরা বলে থাকো তিনি এসেছেন, এই যার কথা বলে থাকো তিনি, এটা সমার্থক বাক্যাংশ। এই সমার্থক বাক্যাংশ দিয়েও উদ্দেশ্যটাকে প্রসারিত করা যায়। আবার আমার হারিয়ে যাওয়া ভাই ফিরে এসেছে, যে আমার হারিয়ে যাওয়া ভাই, এটা বিশেষণ। ঠিক আছে, বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগ করেও এই উদ্দেশ্যটাকে সম্প্রসারিত করা যায়। তাহলে দেখা গেল যে যখন আমরা বাক্যটা বলবো আমার হারিয়ে যাওয়া ভাই এসেছে, তখন কিন্তু উদ্দেশ্য আমার হারিয়ে যাওয়া ভাই পুরাটাই। ঠিক আছে, আর যার কথা তোমরা বলে থাকো তিনি এসেছেন, এই বাক্যে কিন্তু উদ্দেশ্য যার কথা তোমরা বলে থাকো তিনি, কারণ এগুলো সম্প্রসারিত উদ্দেশ্য। ঠিক আছে, তো অনেক সময় কি হয়, ওই উদ্দেশ্য পদ যখন ছোট হয় তখন আমাদের চেনা খুব সহজ হয়ে যায়। আবার কোনো কোনো সময় আছে উদ্দেশ্য পদটা যখন একটু বড় হয় তখন এগুলো চেনা একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। সেই জন্য এইটা একটু জাস্ট আইডিয়া দিয়ে রাখা। ঠিক আছে, জাস্ট চেনা যে এটা সম্প্রসারিত উদ্দেশ্য আর এটা সরল উদ্দেশ্য। ঠিক আছে, এরপর থাকে আপনার বিধেয়। ওই বিধেয়ের বেলায়ও একই কথা বলা যেতে পারে। ঠিক আছে, যেমন গরু, আমরা এটাকে একটু অন্যভাবে, যেমন ধরেন গরু, এটা হলো উদ্দেশ্য, এখন একটা মাত্র উদ্দেশ্য পদ কিন্তু, আর এরপরে বাকি যা আছে সেটা হলো বিধেয়। আমরা একটা দাগ দিয়ে লিখি, তাহলে খায় হচ্ছে বিধেয়। হ্যাঁ, এখন ধরেন আপনি এভাবে বললেন যে গরু খায়, তাহলে ওই খায় হচ্ছে বিধেয়, ওটা হচ্ছে সরল বিধেয়। কিন্তু যখন বলবো গরু ঘাস খায়, এখানে ঘাস হলো বিধেয়ের প্রসারক। অথবা এটাকে প্রসারক বলতে পারেন, অথবা এটাকে পূরক বলতে পারেন, এটা পূরকও বটে। ঠিক আছে, তাইলে ধরে নিলাম ওটা বিধেয়ের প্রসারক, অথবা ধরে নিলেন পূরক, অসুবিধা নাই। এখন বিধেয়কে আপনি নানানভাবে প্রসারিত করতে পারেন। প্রথমত বিশেষণ যোগ করে, এখানে আমি আস্তে আস্তে অ্যাড করে দেখাই। আচ্ছা, আবার খেয়াল করতে হবে আমাদের মূল বিশেষণ কিন্তু মূল বিধেয় কিন্তু ছিল হলো খায়। তো যখন আমরা বললাম যে ঘাস খায়, তাহলে পূরক সহযোগে বিধেয়ের প্রসারণ করা যায়। আবার যখন বলবো সবুজ ঘাস খায়, তখন কিন্তু সবুজ এটা দিয়ে প্রসারণ করা হলো। তাহলে আবার খেয়াল করতে হবে আমাদের, এখন মূল বিধেয় কিন্তু এই যে এটা একটু লিখে দেই, মূল বিধেয় হলো এটা। হ্যাঁ, এখন এই যে এগুলা বাকি যা দেখতেছেন এগুলো সবই হচ্ছে প্রসারণ। তাহলে পূরক দিয়ে বিধেয়ের প্রসারণ করা যায়, আবার বিশেষণ যোগ করে করা যায়, আবার বিভিন্ন কারক যোগ করে এটাকে প্রসারণ করা যায়। ঠিক আছে, যেমন মাঠে সবুজ ঘাস খায়, মাঠে অধিকরণ কারক যোগ করে ওটাকে বাড়ায় দেওয়া যায়। এখন এইখানে নানান বাক্যাংশ, নানান কিছু যোগ করে এই বিধেয়টাকে প্রসারিত করে ফেলা যায়। ঠিক আছে, আমরা কয়েকটা নমুনা দিলাম। এখন অধিকরণ কারক, ঠিক আছে, এখানে আবার আপনি অপাদান কারক অ্যাড করে দিতে পারেন, এখানে বিশেষণ আদি যোগ করতে পারেন, বিশেষণ স্থানীয় বাক্যাংশ যোগ করতে পারেন, ক্রিয়া বিশেষণ যোগ করতে পারেন। ঠিক আছে, যেমন ধরেন সবুজ ঘাস খায়, ঠিক আছে, এখানে যদি আপনি একটু ক্রিয়া বিশেষণের মতো করে এভাবে অ্যাড করে দিই, মনে করেন যেমন অতি দ্রুত, সবুজ ঘাস অতি দ্রুত খায়, তাহলে অতি দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। ওই ক্রিয়া বিশেষণ দিয়েও বিধেয়ের সম্প্রসারণ করা যায়। তাহলে দেখা গেল যে বিধেয়ের আগে পূরক যোগ করলে বিধেয়ের প্রসারণ হয়, বিধেয়ের আগে বিশেষণ যোগ করলে, বিধেয় বিশেষণ যোগ করলে বিধেয়ের প্রসারণ হয়, কারক যোগ করলে হয়, ক্রিয়া বিশেষণ যোগ করলে হয়, সমার্থক বাক্যাংশ যোগ করলে হয়, নানানভাবেই বিধেয়টাকে প্রসারিত করে দেওয়া যায়। তাহলে আমরা যেটা মূলত খেয়াল রাখবো
যে যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। এবং এখানে বাকি যা আছে সেগুলো হচ্ছে মূলত আপনার প্রসারক। এটা কোনো সময় উদ্দেশ্যের প্রসারক, কোনো সময় বিধেয়ের প্রসারক। তো এখন তারপরেও আপনারা একটু বই পুস্তকগুলো দেখেন, সমস্যা তো হইতেই পারে, ঠিক আছে। এরপর থাকে, তাহলে আমরা একটু সিরিয়ালি খেয়াল করবো যে আকাঙ্ক্ষা সত্যি যোগ্যতা মিলে আমরা একটা বাক্য পাইলাম, তারপর ভাগ করলে সেই বাক্যের দুইটা অংশ থাকে, উদ্দেশ্য এবং বিধেয়। এবার বাক্যর প্রকারভেদ গঠনগত, মানে বাক্যকে নানানভাবে ভাগ করা যায়, তবে সাধারণত দুইটা ভাগ বেশ স্বীকৃত। একটা হচ্ছে গঠনগত শ্রেণী বিভাগ, এটা কি বন্ধ হয়েছে? একটা হচ্ছে গঠনগত শ্রেণী বিভাগ, আর একটা হচ্ছে ফোর কানেকশন দেখাইতেছে, ঠিক আছে। কোনোটা মানে আমাদের এখানে কারেন্ট চলে গেছে, তো এই জন্য বোর্ড ব্যবহার করতে পারতেছি না আপাতত। তো আপাতত মুখে চালায় যায় যে আকাঙ্ক্ষা সত্যি যোগ্যতা মিলে হলো বাক্য, দুইটা অংশ, উদ্দেশ্য আর বিধেয়। সেটাও আবার দুই রকমের, সরল উদ্দেশ্য হতে পারে, আবার সম্প্রসারিত উদ্দেশ্যও হতে পারে। এই ক্ষেত্রে এরপর আসে হলো বাক্যের প্রসঙ্গে, যেটা বলতেছিলাম একটু আগে, যে বাক্যকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, এটা স্বীকৃত, আমাদের কাজেও লাগে এই দুইটাই। একটা হচ্ছে গঠনগত শ্রেণী বিভাগ, আরটা হচ্ছে বক্তব্যের লক্ষ্য এদিক থেকে শ্রেণী বিভাগ, ঠিক আছে। গঠনগতভাবে বাক্য তিন প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, ঠিক আছে। এখন ওই কোনো বইতে সরল, জটিল বা মিশ্র বলে একটা শ্রেণীবিভাগ করে। আপনারা ওই এখন আধুনিক বই পুস্তকে মিশ্রটা ব্যবহারই করে না, সেজন্য সরল, জটিল, যৌগিক এইভাবে মনে রাখাটাই ভালো, ঠিক আছে। তাইলে যে বাক্যে একটা মাত্র কর্তা এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে সরল বাক্য। বোর্ড থাকলে ভালো হইতো, ঠিক আছে। তো আমাদের খেয়াল রাখতে হবে, আবার গেছে ট্রেনের লাইন, যে কানেকশন আসতেছে, রিকানেকশন আসতেছে, ফোন দেয়, ফোন দিয়েছিল কেরা? গেছে বাইরে সবাই, ইয়ে থেকে ফোন আসছিল, ওই অফিস থেকে ফোন দিচ্ছে, সবাই বেরিয়ে গেছে। তো ফোন করছে কেরা? কেরা যে হোল্ড করছে আল্লাহ জানে, কোমর থেকে জানি কেরা হোল্ড করছে, এই যে কি করছে, হোল্ড করে ফেলাইছে কোমর থেকে, না ছাড়ালে তো কাম হবো না। মানে ঠিক আছে কিনা, নেট তো আছে এইটা, হ্যাঁ, তাহলে আপাতত বন্ধ থাক। যে বাক্যে একটা মাত্র কর্তা এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে বলে সরল বাক্য। তাইলে এইটা আমাদের কিন্তু খুব ভালো মতো খেয়াল রাখতে হয় যে একটা মাত্র কর্তা এবং একটা মাত্র সমাপিকা ক্রিয়া হলে সেটাকে বলে সরল বাক্য। আমাদের অনেকেরই এটা ধারণা থাকে যে সরল বাক্য মানেই হচ্ছে ছোট বাক্য, ব্যাপারটা আদৌ কিন্তু তা না। অনেক বড় বড় বাক্য দেখবেন সরল বাক্য, অর্থাৎ বাক্যের আকৃতি যাই হোক না কেন, আপনি যতক্ষণ দেখবেন যে একটা মাত্র কর্তা, একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে, ততক্ষণ পর্যন্ত এটা সরল বাক্য। যেমন স্নেহময়ী জননী স্বীয় সন্তানকে প্রাণ অপেক্ষা বেশি ভালোবাসেন, বিশাল বড় একটা বাক্য, ঠিক আছে, কিন্তু সরল বাক্য। কারণ ওই যে একটাই কর্তা, একটাই সমাপিকা ক্রিয়া আছে, এই জন্য। আবার অনেক ছোট বাক্য, যেমন যত গর্জে তত বর্ষে না, ছোট্ট বাক্য, কিন্তু এটা জটিল বাক্য। এই জন্য বাক্যের আকৃতি দেখে অনুমান না করাটাই বরং ভালো।
তো এইখানে কিন্তু আমাদের সচেতন থাকতেই হবে যে কোনটা সরল বাক্য কোনটা জটিল বাক্য এটা চেনার জন্য। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে একটা মাত্র কর্তা একটা মাত্র ক্রিয়া যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত এটা সরল বাক্য, অন্য কোনো ঝুট ঝামেলার দিকে আর তাকাবেন না আপনারা। এরপর একটা প্রধান খণ্ডবাক্য, তার অধীনে একটা অপ্রধান বা আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষ রূপে ব্যবহৃত হলে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। ঠিক আছে, তাহলে এই বাক্যটা বিশ্লেষণ করলে দেখবেন আমরা পেয়ে যাব একটা প্রধান খণ্ডবাক্য, একটা অপ্রধান খণ্ডবাক্য, তারপর সাপেক্ষ ব্যবহার। ঠিক আছে, শর্ত দিয়ে ব্যবহার। যেমন যে মিথ্যা কথা বলে তাকে কেউ পছন্দ করে না। তাহলে বাক্যটা যদি এভাবে ধরি যে মিথ্যা কথা বলে তাকে কেউ পছন্দ করে না, এখানে দুইটা অংশ আছে, একটা প্রধান খণ্ডবাক্য অপ্রধান খণ্ডবাক্য। কীভাবে চিনব যে এইটা প্রধান খণ্ডবাক্য আর এটা অপ্রধান খণ্ডবাক্য? সেক্ষেত্রে আবার কী হলো সোহেল ভাই, সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের। হয়েছে, এখন রেকর্ডিং হইতেছে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে জটিল বাক্যতে, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে প্রধান খণ্ডবাক্য অপ্রধান খণ্ডবাক্য চিনব কী করে, এটা হিসাব করবেন। যেমন যে মিথ্যে কথা বলে, যে বাক্যটা বললাম আমাকে একটু আগে, যে মিথ্যা কথা বলে তাকে কেউ পছন্দ করে না। যে মিথ্যা কথা বলে একটা কমা, তারপর তাকে কেউ পছন্দ করে না। তার মানে এখানে কমাটাকে দাঁড়িয়ে ধরে নিলে ওখানে দেখবেন দুইটা বাক্য হয়। সেক্ষেত্রে ওই যে একটু আগে যেমনটা আমরা কথা প্রসঙ্গে বললাম না যে একটা সার্থক বাক্যের আকাঙ্ক্ষা সত্যি যোগ্যতা 3টা গুণ থাকে, তাইলে এটা এখন ওইখানে অ্যাপ্লাই করবেন যে মিথ্যা কথা বলে তাকে কেউ পছন্দ করে না। এইখানে দুইটা বাক্য বানাইলাম। প্রথম বাক্য হলো যে মিথ্যা কথা বলে, তারপর তাকে কেউ পছন্দ করে না। এবার আপনারা খেয়াল করে দেখবেন এখানে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা এই 3টাই কোনটার মধ্যে আছে, যে মিথ্যা কথা বলে এটুকুতে, না তাকে কেউ বিশ্বাস করে না এটুকুতে। ঠিক আছে, যেটুকুতে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা 3টাই আছে, অর্থাৎ পারফেক্ট বাক্য ধরে নেবেন ওইটাই হচ্ছে প্রধান খণ্ডবাক্য। ঠিক আছে, এই যে আবার জানি কে ফোন দিছে, কি জানি। তো এই জন্য যে যেখানে আকাঙ্ক্ষা শক্তি যোগ্যতা সবই আছে ওইটাই হচ্ছে প্রধান খণ্ডবাক্য, আর যেখানে নাই সেটা হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। ঠিক আছে, এই অপ্রধান খণ্ডবাক্যগুলো আবার 3 রকমের: বিশেষণ স্থানীয়, বিশেষণ স্থানীয়, ক্রিয়া বিশেষণ স্থানীয়। এখন এগুলো লাগে না আমাদের। ঠিক আছে, যে কোনটা বিশেষ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, কোনটা বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, কোনটা ক্রিয়া বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য, এগুলো নর্মালি আমাদের লাগে না। ঠিক আছে, আশ্রিত খণ্ডবাক্যটা চেনা গেলেই মোটামুটি হয়ে যায়। তারপরেও যদি আপনাদের মনে হয় যে না এলা নিয়ে কথা বলতে হবে, তাহলে পরে আপনারা আমাদের আবার মনে করে দিয়ে যে না ওইটা কথা বলেন, তাহলে আলোচনা করবো না। কিন্তু বর্তমান সিলেবাস অনুযায়ী অর্থাৎ 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কোথাওই ওই আশ্রিত খণ্ডবাক্যগুলো বিশেষ্য স্থানীয় না, বিশেষণ স্থানীয় না, ক্রিয়া বিশেষণ স্থানীয়, সেগুলো আসে না। ঠিক আছে, যাই হোক, তাহলে প্রধান খণ্ডবাক্য অপ্রধান খণ্ডবাক্য চিনলাম। এরপর হলো সাপেক্ষ ব্যবহার। জটিল বাক্য মানেই সাপেক্ষ বা শর্ত দিয়ে ব্যবহার থাকে। যেমন ধরেন, যদি তুমি যাও তবে আমিও আসবো, তাহলে তোমার যাওয়ার উপর আমার আশা নির্ভর করে আছে। ব্যাকরণে এটিকেই বলে সাপেক্ষতা। অর্থাৎ কোনো ক্রিয়ার কাজ হওয়া অথবা না হওয়া যদি আরেকটা ক্রিয়ার উপর নির্ভরশীল হয়ে থাকে, তাহলে ব্যাকরণে সেটির নামই হচ্ছে সাপেক্ষতা। এই জন্য ওই জটিল বাক্যে সাপেক্ষতাও থাকে। তাহলে জটিল বাক্যে আমরা খুঁজব একটা প্রধান খণ্ডবাক্য, একটা অপ্রধান খণ্ডবাক্য, তারপর সাপেক্ষ ব্যবহার। এভাবে যদি না চেনেন, কোনো সময় যদি সমস্যা হয়, অনেক সময় জটিল বাক্য চিনতে এরকম সমস্যা হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে জটিল বাক্যে দেখবেন শুরুতে যে, সে, যিনি, তিনি, যা, তা, যখন, তখন, যে রূপ সে রূপ, যেভাবে সেভাবে, অথবা যদি দিয়ে শুরু হবে, মাস্ট হতেই হবে। ঠিক আছে, আবার বলি, জটিল বাক্যতে শুরুতে দেখবেন যে, সে, যেমন যে মিথ্যা কথা বলে সে সকলের অপ্রিয় হয়। যিনি, তিনি, যিনি আমাদের ডাকে সাড়া দেন তিনি এখন আসেন নাই। যা, তা, ঠিক আছে, যেমন তেমন, যে রূপ সে রূপ, এরকম কিছু একটা সাপেক্ষ যোজক থাকবেই মাস্ট, অথবা বাক্যটা শুরু হবে যদি দিয়ে। যেমন যদি তুমি বাড়ি যাও তবে আমিও যাব, এরকম।
তাহলে এইভাবে এই অংশটাও মনে রাখতে পারেন। যদি কোনো সময় আপনার জটিল বাক্য চিনতে সমস্যা হয় তাহলে এইভাবে মনে রাখা যায়। আচ্ছা, এরপরে থাকে হলো যৌগিক বাক্য। হয় আমাদের কারেন্ট আসছে, আমরা বোর্ডটা একটু পরে ব্যবহার করব। তো যৌগিক বাক্য হলো দুইটা বাক্য অ্যাকচুয়ালি, ঠিক আছে? একটা কী বলে, একটা সরল একটা জটিল, অথবা একটা জটিল একটা যৌগিক, এরকম যে কোনো দুইটা বাক্য মিলে যখন যোজকের মাধ্যমে একত্রিত করা হয় তখন তাকে বলা হয় হলো যৌগিক বাক্য। তাহলে একটা সরল অথবা একটা জটিল অথবা দুইটা জটিল অথবা দুইটা সরল বাক্য যখন যোজকের মাধ্যমে একত্রিত করা হয় তখন তাকে বলা হয় হলো যৌগিক বাক্য, ঠিক আছে? তাইলে সরল বাক্য হচ্ছে একটা কর্তা একটা সমাপিকা ক্রিয়া, জটিল বাক্য হচ্ছে প্রধান খণ্ডবাক্য অপ্রধান খণ্ডবাক্য সাপেক্ষ ব্যবহার, না চিনলে যে সে যিনি তিনি যার তার অথবা যদি থাকবে এই ধরনের কিছু একটা। তারপর যৌগিক বাক্য আসলে দুইটা বাক্য, সেই দুইটা বাক্যকে আমাদের কি করতে হবে, ওই ওই আবার কি আসে দেখো তো ওটা, ঠিক আছে? তো ওই যৌগিক বাক্য দিয়ে ধুর মানে ফোনে ডিস্টার্ব হলে কথার কেটে যায়, রেশ কেটে যায়। যাই হোক, এরপর থেকে সিম টিম বন্ধ করে দিও যেন এই ডিস্টার্বগুলো না হয়। কথা বলতে গেলে আবার এই যে আবার আইসেছে নাফিজা আন্টি, এই নাফিজা আন্টি আরও কারা কারা যেন এসে কল দিয়ে বারবার বিরক্ত করতেছে। ওয়াইফাই কানেক্ট দিয়ে সিম বন্ধ করে সিম বন্ধ করে কারেন্ট গেলে যাবো ভাই। থাক, আজকে তো হয়েছে কো আচ্ছা। তো মানে সরি, আপনারা কিছু মনে নেন, অনেক সময় আমাদের যে কারিগরি ত্রুটি হইতেছে, তো সিম খোলা ছিল, ওই একটু ঝামেলা হইতেছে। যাই হোক, তো এখন হলো বাক্যে রূপান্তর বা বাক্যান্তর বলে যেটিকে, এগুলো এই বাক্য রূপান্তরের সময় আপনাদের মূল বাক্যের বৈশিষ্ট্যগুলো খেয়াল রাখতে হবে। ধরেন আমি সরল থেকে জটিল বাক্যে পরিণত করব, ঠিক আছে? তাইলে সরল বাক্যের বৈশিষ্ট্যগুলোকে জটিল বাক্যে রূপান্তরের করার সময় আমদানি করে নিতে হবে। আবার জটিল থেকে যৌগিক করব, তাইলে যৌগিক বাক্যের বৈশিষ্ট্যগুলো সেখানে আনতে হবে। আমরা একটা ধরি, তারপর তো যখন সামনে ক্লাস হবে বোর্ডে তখন তো আমরা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো যেমন ধরেন একটা বাক্য বোঝার জন্য ধরলাম যে ভিক্ষুককে ভিক্ষা দাও। এখন এটা বৈশিষ্ট্য থেকে আমরা বুঝবো একটা মাত্র কর্তা ভিক্ষুককে, আর একটা মাত্র ক্রিয়া দাও সমাপিকা ক্রিয়া, তার মানে এটা সরল বাক্য। এখন এটাকে জটিল বাক্যে পরিণত করতে হবে। জিনিসটা একটু খেয়াল করে, জটিল বাক্য করার সময় জটিল বাক্যের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তো আমাকে এখানে বসাইতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন খেয়াল করে, এটা যদি আপনারা সহজ করে বলেন যে ভিক্ষুক তাকে ভিক্ষা দাও, তাহলে কিন্তু হবে না, বা এটা ভুল হইল ব্যাকরণিক পরিভাষায়, এটা কাটা দেবে। কেন? এটাকে জটিল বাক্যে পরিণত করার সময় ওই যে শর্তটা, যেটা প্রধান খণ্ডবাক্য অপ্রধান খণ্ডবাক্য, এই যে শর্তাধীন ব্যবহার, এগুলো কিন্তু রক্ষিত হইল না। তাহলে কী করতে হবে আমাকে? এই বাক্যটাকে ভিক্ষুককে ভিক্ষা দাও, এটাকে জটিল বাক্যে রূপান্তর করার সময় অতি অবশ্যই আমাদের ওই বাক্যের শর্তগুলো পূরণ করতে হবে। কী করতে হবে? এখন একটা মাত্র শব্দ আছে দেখেন ভিক্ষুক, ওটাকে অপ্রধান খণ্ডবাক্যে পরিণত করে নিতে হবে। তার মানে এটাকে লিখলে কী হবে? যে ভিক্ষা চায়। এখন খেয়াল করে, যে ভিক্ষা চায়, ঠিক আছে, তাকে ভিক্ষা দাও। এই যে এইটা হয়েছে এটার জটিল বাক্য। এখন যে ভিক্ষা চায় ওটা আবার ভিক্ষুক, একটু খেয়াল করতে হবে বিষয়টা, যে ভিক্ষুক এটার
একটু বাক্যটাকে আমরা আমাদের সুবিধার জন্য অপ্রধান খণ্ডবাক্যে পরিণত কইরা নিতে হয়েছে। যে ভিক্ষা চায় এই অপ্রধান খণ্ডবাক্য বানায় নিতে হয়েছে। তাহলে এটা রুলস হিসাবেও ধরে নিতে পারেন যে সরল বাক্য থেকে জটিল বাক্য করার সময় সরল বাক্যের একটা শব্দকে তার একটা অপ্রধান খণ্ডবাক্য বা বাক্যাংশে পরিণত করে নিতে হয়। তারপর সাপেক্ষতার জন্য যে এসে এই ধরনের সাপেক্ষ সর্বনাম অথবা সাপেক্ষ যোজক যোগ করতে হয়। তাইলে এই হলো মূল নিয়ম। এরকম আরও আছে কিন্তু, ঠিক আছে। যেমন ধরেন মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, এটা ধরেন বাক্য, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা সরাসরি জটিল বাক্যে রূপান্তর করে দেই যে মিথ্যাবাদী তাকে সবাই অপছন্দ করে, তাহলে কিন্তু হইল না, ওই যে অপ্রধান খণ্ডবাক্যের শর্তটা মানা হইল না, ঠিক আছে। তাইলে এটাকে বলতে হবে যে মিথ্যা কথা বলে তাকে সকলেই অপছন্দ করে, এই টাইপের। এখন ওই যে সে যিনি তিনি যার তার এই যে অব্যয় এইগুলো আছে, সাপেক্ষ যোজক অথবা সাপেক্ষ সর্বনামগুলো আছে, এগুলো আপনাকে বাক্যের অর্থ থেকে আপনাকে বুঝতে হবে যে এখানে কোন যোজকটা ব্যবহার করতে হবে, যে সে, না যিনি তিনি, না যারা তারা, না যেহেতু সেহেতু, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। আচ্ছা, এগুলোর তো আরও অনেক নিয়ম আছে। এখন মনে করেন যে সবগুলো নিয়ম এক এক করে ধরা যাবে না, তো আপনারা একটু পড়েন, সেই আবার আগের কথায় ফিরে আসতে হয়। সমস্যা থাকলে পরের ক্লাসে বলেন স্যার সমস্যা আছে, সেটা নিয়ে কথা বলবেন। অথবা আপনারা পড়ার চার্টে দেখবেন যে ওইখানে 2-3 দিন বলা আছে যে শিক্ষার্থীদের পছন্দ মতো। সেক্ষেত্রে আপনাদের যত সমস্যা আছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো, টেনশনের কারণ নাই। তারপরেও তো সামনাসামনি ক্লাস রয়েই গেল। আচ্ছা, এখন জাস্ট আরেকটা নিয়ম, অন্য আরেকটা বাক্যের রূপান্তর আসি, ঠিক আছে। দেখেনি ছোটো ছোটো করে আলোচনা করতে করতে অলরেডি আজকের ক্লাস 50 মিনিট চলতেছে, রানিং 50 মিনিট। তো যাই হোক, এখন মনে করেন জটিল থেকে সরল করব। এই মনে করেন একটা বাক্য, যদি বারণ করো তবে বলবো না, ঠিক আছে। এটা ওই যে যদি বারণ করো, একটা ক্রিয়াপদ বলবো না, আরেকটা ক্রিয়াপদ, দুইটা ক্রিয়া আছে, সুতরাং এটা সরল বাক্য না। এরপরে অন্যভাবে বলা যেতে পারে যদি দেওয়া শুরু হয়েছে, এটা জটিল বাক্য, ঠিক আছে। এখন এইটাকে মনে করেন সরল করব, তাইলে আমাকে মাথায় রাখতে হবে যে সরল বাক্যের বৈশিষ্ট্য হচ্ছে একটা মাত্র কর্তা, একটা মাত্র ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। তখন এই বাক্যের মধ্যে কিন্তু সমাপিকা ক্রিয়া দুইটাই, যে একটা সমাপিকা ক্রিয়া আছে দেখো। তো তখন এই সমাপিকাটাকে বাক্যের অর্থ ঠিক রাখার জন্য অসমাপিকা ক্রিয়ায় পরিণত করে নিতে হবে, এবং সাপেক্ষ যোজক যেটা আছে এখানে আছে যদি, সেটা বাদ দিতে হবে। নইলে কিন্তু সাপেক্ষ যোজক থাকলে কিন্তু ওইটা সরল বাক্য হইল না, ঠিক আছে। তাহলে এখন একটু খেয়াল করেন, আমরা এটা কি করব, সরল বাক্য করব এভাবে যে বারণ করলে বলবো না, ঠিক আছে। এখন দেখেন একটু যে সরল থেকে জটিলে করার সময় মূল নিয়ম কিন্তু এগুলাই, যে সরল থেকে জটিলে করার সময় প্রথমত হলো একটা সমাপিকা ক্রিয়া রেখে আরেকটাকে অসমাপিকা ক্রিয়ায় পরিণত করে দিতে হবে। তারপর সাপেক্ষতা সূচক যদি কোনো সর্বনাম বা যোজক থাকে, যে যদি মদি এই টাইপের যেগুলা, সেগুলো বাদ দিতে হয়, কারণ সরল বাক্যে ওগুলা থাকে না। বাস, তাইলে আপনার সরল থেকে জটিল বাক্যে রূপান্তরিত হয়ে গেল, ঠিক আছে। খুঁটিনাটি আরও দু একটা নিয়ম তো অবশ্যই আছে, দরকার নেই, আপনারা জাস্ট এই কটা জিনিস খেয়াল রাখবেন, ভুলবো না, ওকে। এখন মনে করেন যে এইটাকে যৌগিক বাক্যে পরিণত করব, যে যদি বারণ করো তবে বলবো না, অথবা বারণ করলে বলবো না, যেটা খুশি, ঠিক আছে। ধরেন এটা নিব, তাহলে আমরা কি করব দেখেন একটু, এটা একটু যদি খেয়াল করে দেখি তাহলে সহজেই বোঝা যাবে। তো ওই বাক্যটাকে আমরা যৌগিক বাক্য বানাইলাম, যে বারণ করবেও কিছু বলবো না, ঠিক আছে। এখন এই যে খেয়াল করেন, এটা তো সরল থেকে জটিল আনলাম, তাইলে সরল বাক্যের
এই যে একটা অসমাপিকা ক্রিয়া যে আছে সেটাকে এইখানে এসে আমরা কী বানায় নিলাম, সমাপিকা ক্রিয়া বানায় নিলাম, এবং ওইটা হলো ভবিষ্যৎকালের ক্রিয়া বানাইলাম। কেন? এই যে পরবর্তী মূল ক্রিয়াটা ওটা ভবিষ্যৎকালের দেখে, ঠিক আছে। কারণ এইটাখানে আবার মনে করেন না যে তাহলে না বাক্য কেমন কেমন জানি হয়ে গেল, ওই বাক্য কেমন কেমন জানি হতেই পারে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সরল জটিল যৌগিক যেখানেই রূপান্তর করেন না কেন বাক্যের অর্থ পরিবর্তন না করে দু একটা শব্দ এদিক সেদিক করা যায়, কোনো অসুবিধা হয় না। আপনাকে খেয়াল রাখতে হবে বাক্যের অর্থ যেন পরিবর্তন না হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখেন সেজন্য আমরা সরল থেকে যৌগিক করার জন্য একটা অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়া বানায় নিয়েছি, কারণ এখানে তো আমার দুইটা বাক্য লাগবে, যৌগিক বাক্য তো দুইটা বাক্য লাগবে, যেহেতু দুইটা বাক্য লাগবে তাই অসমাপিকাটারে সমাপিকা বানায় নিয়ে দুইটার মাঝখানে একটা যোজক দিয়ে আমার বাক্যটাকে একত্রিত করে দেওয়া হয়েছে, হয়ে গেছে যৌগিক বাক্য, ঠিক আছে। আচ্ছা, আর একটা করি, আজকে অনেক সময় হয়ে গেছে। একটু সহজ উদাহরণ নেই। লাইনটা হলো এরকম, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, ঠিক আছে। এটি একটা সরল বাক্য, ঠিক আছে, কারণ একটা মাত্র কর্তা একটা মাত্র সমাপিকা ক্রিয়া আছে, তাই এটা সরল বাক্য। এখন এটাকে আমরা জটিল বাক্যে পরিণত করব, তাহলে জটিল বাক্যের বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল রাখতে হবে। প্রধান খণ্ড বাক্য, অপ্রধান খণ্ড বাক্য, সাপেক্ষ ব্যবহার। এই করার জন্য কখনো কখনো আপনাকে একটা মাত্র শব্দকে একটা বাক্যে পরিণত করতে হবে, তারপর কখনো কখনো একটা অসমাপিকা তৈরি করে নিতে হবে বাক্যের অর্থ অনুযায়ী। বাক্যের মূল অর্থ পরিবর্তন না হলে আপনারা ধরে নেবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর তো এটাকে এখন আমরা জটিল বাক্য করব, ঠিক আছে। এখন এইখানকার জন্য এই বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ সাপেক্ষতা আনার জন্য আমাদের কী করতে হচ্ছে, যখন তখন আনা লাগতেছে। যখন তিনি আমাকে 5 টাকা দিলেন, ঠিক আছে, তখন বাড়ি যেতে বললেন। তাহলে এই যে যখন আর তখন দিয়ে এইটাকে আপনি জটিল বাক্য করে ফেলতে পারলেন। তাহলে কী করলাম আমরা, যখন তিনি আমাকে 5 টাকা দিলেন তখন বাড়ি যেতে বললেন, যে 5 টাকা দিয়ে ওইটাকে আমরা কিন্তু দিলেন বানায় দিলাম, সমাপিকা ক্রিয়া বানায় দিলাম বাক্যের অর্থ ঠিক রাখার জন্য। কোনো অসুবিধা না, এটা হবে, আপনি ভুল ধরবে না, জাস্ট বাক্যের অর্থটা পরিবর্তন না হলেই হয়। আর যখন তখন আনলাম হলো সময়ের কথা চিন্তা করে, যে যখন তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি দিতে বলেন, টাইমিং, এই টাইমিংয়ের জন্য আমরা যখন আর তখন আনলাম। আচ্ছা, এখন এই বাক্যটাকে আমরা যৌগিক বাক্যে পরিণত করব, তাহলে আমাদের কি করতে হবে, যৌগিক বাক্যের বৈশিষ্ট্যটা হচ্ছে দুইটা বাক্য, দুটা সরল একটা জটিল, অথবা একটা জটিল একটা সরল, এরকম যে কোনো কিছু হইতে পারে, মাঝখানে আবার যোজক দিয়ে একত্রিত করা থাকে। তাহলে লাইনটা একটু খেয়াল করে, তিনি আমাকে 5 টাকা দিয়ে বাড়ি যেতে বললেন, তাহলে এখানে আমাকে দুইটা বাক্য বানাইতে হবে। খেয়াল রাখতে হবে পরের বাক্যটা বললেন অতীতকালের ক্রিয়া, তাহলে আমাকে ওইটার সাথে অ্যাডজাস্ট করে এখানে আমাকে কী করতে হবে, একটা দুইটা বাক্য বানাইতে হবে। তিনি এভাবে আমরা করতে হবে, তিনি আমাকে 5 টাকা দিলেন, এই হলো প্রথম বাক্য, ঠিক আছে। দ্বিতীয় বাক্য, এবং বাড়ি যেতে বললেন, এই হলো গিয়ে আপনার এটার যৌগিক রূপান্তর। তাহলে দেখেন আমরা কি করলাম, যে তিনি আমাকে 5 টাকা দিলেন, ওই যে দিয়ে অসমাপিকা ক্রিয়াটাকে আমরা কিন্তু এখানে পরিষ্কার সমাপিকা ক্রিয়া বানাইছি, এবং অতীতকালের, কেন পরের ক্রিয়াটা অতীতকালের আছে দেখে, তাই দুটার সাথে এভাবে সমন্বয় রেখে মাঝখানে একটা যোগ করে দিয়েছি, ঠিক আছে। যোগ করে দিলে কি হয়েছে, দুটা মিলে যৌগিক বাক্য হয়েছে, ঠিক আছে। তো এরপরে কথা থাকে কিন্তু আজকে হলো এটা হলো বাক্যের গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিন্যাস। এরপরে থাকবে হলো সোহেল ভাই বন্ধু, তো এরপরে থাকবে হলো আপনার